আজ আমি ক্লাস 11 জন্য বোঝাবো হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ সূত্রটার মূল উৎপত্তি হচ্ছে নিউটন। নিউটন বলে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি প্রথম দেখলেন যে তিনি হচ্ছে তার বাড়ির সামনে বারান্দায় বসেছিলেন। তিনি দেখলেন যে একটা আপেল গাছ থেকে আপেলটা হঠাৎ মাটির দিকেই পড়লো। এবার প্রশ্ন হচ্ছে, সে তো উপরেও যেতে পারতো বা ডানে যেতে পারতো বা বায়ে যেতে পারতো, কিন্তু সে সর্বদা বা যে কোনো জিনিসকে ছেড়ে দিলে সেই বস্তুটা সবসময় নিচের দিকেই পড়ে। তো এর কারণটা কি? এর কারণটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি যখন ভাবতে শুরু করলেন, সেই ভাবনা থেকেই উৎপত্তি হচ্ছে মহাকর্ষ, যাকে আমরা ইংরেজিতে বলি গ্র্যাভিটেশন। তাহলে সেক্ষেত্রে এই যে মহাকর্ষ যে বিষয়টা আছে, সেই বিষয়টা নিয়ে গবেষণা করতে গিয়ে নিউটন প্রথম একটা সূত্র আবিষ্কার করলেন, যাকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। এবং এই সূত্রটাই হচ্ছে এই চ্যাপ্টারটার মূল স্তম্ভ। তাহলে এই সূত্রটা কি বলছে? বলছে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে সর্বদা আকর্ষণ করে। তাহলে আমরা কি বলতে পারি? যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, সেই দুটো বস্তু সর্বদাই একে অপরকে আকর্ষণ করবে এবং এদের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা তাদের বা বস্তুদ্বয়ের যে ভর, সেই ভরদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং সেই বস্তুদ্বয়ের যে কেন্দ্র, সেই কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এই যে সূত্রটা হলো, সেই সূত্রটা এখন আমরা একটু ব্যাখ্যা করি। ধরে নাও দুটো বস্তু আছে, একটা বস্তুর ভর m1, অন্য একটা বস্তুর ভর m2। তাহলে এই যে দুটো বস্তু আছে, তাহলে এই দুটো বস্তু সর্বদাই একে অপরকে আকর্ষণ করবে। এক্ষেত্রে একটা জিনিস উল্লেখ করতেই হবে যে এই যে মহাকর্ষীয় আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা আসছে মহাকর্ষের জন্য। তাহলে এই যে মহাকর্ষীয় আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা কিন্তু এই যে ভরগুলো আছে, সেই ভরের মানের উপর নির্ভর করছে। কিন্তু এই বস্তুগুলোর আকার আকৃতি কেমন হবে, উষ্ণতা কেমন হবে বা অন্যান্য ভৌত অবস্থা কেমন হবে, এখানটায় কোন ধরনের মাধ্যম রাখা আছে, তার উপরে কিন্তু নির্ভর করছে না। কিসের উপর নির্ভর করছে? নির্ভর করছে শুধুমাত্র এই যে দুটো ভর আছে, সেই দুটো ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে যদি মহাকর্ষীয় বল F হয়, তাহলে F প্রপোর্শনাল টু m1 m2। তাহলে আমি আবার বলি, বলছে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু সর্বদাই পরস্পরকে আকর্ষণ করে এবং এদের মধ্যে ক্রিয়াশীল এই আকর্ষণ বলের মান ভরদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক। এবং এই যে দুটো বস্তু, তাদের যে কেন্দ্র, সেই কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তার মানে এই দুটো বস্তুকে যদি কাছে আনা যায়, তাহলে ওদের মধ্যে ব্যবধান কমে যাবে, তাহলে বলটা বেড়ে যাবে। আবার যদি এই দুটো বস্তুকে দূরে সরিয়ে নেওয়া যায়, তাহলে দেখা যাবে, তাহলে কি দেখা যাবে যে যদি এই দুটো বস্তুকে দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলে আর এর মান বেড়ে যাবে, তাহলে বলের মানটা কমে যাবে। তাহলে F প্রপোর্শনাল টু 1/r²। আমি আবার বলি, তাহলে কি বলছে নিউটনের মহাকর্ষীয় সূত্র? বলছে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু সর্বদাই পরস্পরকে আকর্ষণ করে এবং এদের মধ্যে ক্রিয়াশীল এই আকর্ষণ বলের মান কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয় এবং ভরদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে এই যে দুটো সূত্র বা দুটো বিষয়কে আমরা যদি একত্রে লিখতে পারি, F প্রপোর্শনাল টু m1 m2/r²। তাহলে কি হয়ে গেল? F ইকুয়াল টু G m1 m2/r²। এখন আমি লিখলাম F ইকুয়াল টু G m1 m2/r²। তাহলে এখানটায় G টা কি হলো? সমানুপাত থেকে সমান করলাম একটা ধ্রুবক, তাই G হচ্ছে একটা ধ্রুবক। এখন যেটা আমরা বললাম যে এই যে আকর্ষণ বলটা, পদার্থদ্বয়ের মধ্যে আধান বা এদের আকার
বা উপাদান পারিপার্শ্বিক মাধ্যম উষ্ণতা চাপ প্রভৃতি ভৌত অবস্থা নিরপেক্ষ। তার মানে কি বলছে, এই সব বিষয়ের উপরে কিন্তু এ নির্ভর করছে না, এই বলটা কিন্তু নির্ভর করছে না। এইগুলোকে তুমি যদি চেঞ্জ করেও দাও তাহলে বলটা কিন্তু অপরিবর্তিত থাকবে। আর কি বলছে, কম ব্যবধান ও মহাজাগতিক ব্যবধান উভয় ক্ষেত্রেই এই সূত্রটা প্রযোজ্য। এই সূত্রটা কিন্তু এই উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। সেই কারণেই বলা হয়, এই নিউটনের মহাকর্ষের সূত্রটা ইউনিভার্সাল ল, তার মানে সর্বজনীন বা বিশ্বজনীন সূত্র। তাহলে প্রশ্ন আসতে পারে মহাকর্ষের সূত্রকে আমরা সর্বজনীন বা বিশ্বজনীন বলি না, তখন বলতে হবে যে এই সূত্রটা, এই যে দুটো বস্তু নেওয়া আছে তাদের আধান, আকার, উপাদান, পারিপার্শ্বিক মাধ্যম, উষ্ণতা, মানে পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতা, চাপ, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে না, কারোর উপর নির্ভর করে না। কারোর উপর নির্ভর করছে যে দুটো বস্তু নিয়েছি তাদের ভর কতটা এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে ব্যবধান কতটা। আর কি বলছে, ক্ষুদ্র দূরত্ব হলো এই সূত্র প্রযোজ্য, আর মহাজাগতিক দূরত্ব মানে নক্ষত্র বা গ্রহদের মধ্যেও যে হচ্ছে ব্যবধান, সেক্ষেত্রেও কিন্তু এই সূত্রটা সমভাবে প্রযোজ্য। এবার তাহলে এই যে জি, একে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। একে বলা হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এই সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক যে বলছি, সেই ধ্রুবকটার সংজ্ঞা কি হবে? দেখো, আমরা জানি F = G m1 m2 r²। এখন যদি m1 এর মান 1, m2 এর মান যদি 1 হয় এবং r এর মানটাও যদি 1 হয়, তাহলে F = কত হবে? G × 1 1/1², তার মানে G হবে। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? বলতে পারি একক ভরের দুটো বস্তুর মধ্যে যদি ব্যবধান একক হয়, একক ভর মানে দুটো বস্তুর ভরের মানটা একক, এবং যদি এদের মধ্যে ব্যবধানটাও একক হয়, তাহলে এদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা তাকে আমরা বলছি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এবার সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক তো বললাম, তাহলে এই ধ্রুবকটার মাত্রা কি হবে? দেখো, আমরা বলতে পারি F = G m1 m2 r²। G = কি হচ্ছে? F × r² m1 m2। এখন আমাদের মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে G এর মাত্রা মানেই হচ্ছে F × r² m1 m2। F মানে কি? ml t⁻⁻2 r মানে l তার স্কয়ার বাই m1 এর জন্য m, m2 এর জন্য m। তাহলে কি হলো? m ইনভার্স l⁻³ t⁻⁻2। তাহলে দাঁড়ালো হচ্ছে মাত্রা। এবার G এর এককটা নির্ণয় করব। তাহলে এবার আমাদের নির্ণয় করতে হবে G এর একক। দেখো, G = আমরা কি পেয়েছি? F × r² m1 m2। তাহলে বলের মানটা, বলের একক কি? যদি আমি সিজিএস পদ্ধতি নিই, আমি প্রথমে নিচ্ছি সিজিএস পদ্ধতি। বলের ক্ষেত্রে কি হচ্ছে? ডাইন। দূরত্বের ক্ষেত্রে সেন্টিমিটার স্কয়ার।
ভরের ক্ষেত্রে গ্রাম ইন্টু গ্রাম, তাহলে কি দাঁড়াচ্ছে ডাইন সেন্টিমিটার স্কয়ার গ্রাম টু দি পাওয়ার -2। এটা দাঁড়াচ্ছে তোমার হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। এবার একটু বলি যে আমরা যে মাত্রা যে আছে সেই মাত্রা থেকেও কিন্তু সিজিএস এর এককটা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে এই ডাইন মানে কি, ডাইন মানে কিন্তু হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাই এটা যদি ভেঙে দিই তাহলে আমি কি পাবো, দেখো আমি এখানে বলছি এন ইনভার্স, এম মানে হচ্ছে গ্রাম তার ইনভার্স, এল মানে সেন্টিমিটার দূরত্ব, সেন্টিমিটার তার কিউব, টি মানে সময়, সময়ের একক কি সেকেন্ড, তাই সেকেন্ড টু দি পাওয়ার -2। তোমরা যদি এই ডাইনের জায়গায় যদি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার যদি বসাও তাহলে তোমরা ঠিক এইটাই পাবে। তাহলে এই দুটোই কিন্তু জি এর একক। কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। যদি আমি এসআই পদ্ধতিতে এককটা নির্ণয় করি তাহলে কি হবে, নিউটন মিটার স্কয়ার কেজি ইন্টু কেজি, তার মানে নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। আবার যদি এই একক অনুযায়ী মানে এই মাত্রা অনুযায়ী তাহলে এর এককটা দাঁড়াবে কেজি টু দি পাওয়ার -1 মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2। এখন এই যে সিজিএস এবং এসআই তে যে একক আছে তাদের মধ্যে সম্পর্ক কি, দেখো আমি কি বলতে পারি 1 কেজি ইনভার্স মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2, তার মানে মিটার কিউব বাই 1 কেজি 1 সেকেন্ড তার স্কয়ার। তাহলে মিটার মানে কত, 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার তার কিউব, কেজি মানে কত 10 টু দি পাওয়ার 3 গ্রাম ইন্টু 1 সেকেন্ড স্কয়ার। তাহলে কি দাঁড়ালো 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব বাই 10 টু দি পাওয়ার 3 গ্রাম ইন্টু 1 সেকেন্ড স্কয়ার, তার মানে 10 টু দি পাওয়ার 3 গ্রাম টু দি পাওয়ার -1 সেন্টিমিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2। তার মানে এটা কি দাঁড়ালো 1 কেজি ইনভার্স মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2 মানে দেন। তাহলে একে আমরা লিখতেই পারি 1 এসআই ইউনিট সমান সমান 10 টু দি পাওয়ার 3 সিজিএস ইউনিট। খুব গুরুত্বপূর্ণ, অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। নেক্সট, তাহলে আমরা পেলাম g equal to f into r square by m1 m2। তাহলে এই যে মহাকর্ষীয় ধ্রুবক যে বলা হচ্ছে সেই মহাকর্ষীয় ধ্রুবকের মান কত, বলছে এর মান হচ্ছে g equal to 6.66 into 10 to the power -8 CGS একক বা 6.66 into 10 to the power -11। দেখো 10 to the power 3 ফ্যাক্টরের জন্য -8টা -3 হয়ে গেল, এটা হয়ে গেল এসআই ইউনিট। খুব ইম্পর্টেন্ট, এই মানটা কিন্তু মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এবার আমরা চলে যাই সেই নিউটনের জায়গাতে। নিউটন কি করে এই সূত্রটা ব্যাখ্যা করলেন বা এই সূত্রের সাথে কি করে পৃথিবীর মাটিতে আপেলের পড়াটা তিনি ব্যাখ্যা করলেন। এবার দেখো কি বলছে, এই যে ধরে নাও আমরা পৃথিবীটাকে তো রাখতে পারবো না, আমরা এই গোলকটাকে পৃথিবী ধরে নিচ্ছি এবং আমরা ধরে নিচ্ছি যে পৃথিবীর ভর হচ্ছে m। ধরে নাও এই গাছ, এখানে একটা আপেল ঝুলছে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এখানটা আমরা কি দেখতে পাচ্ছি, দুটো বস্তু আছে, একটা হচ্ছে পৃথিবী আর একটা বস্তু হচ্ছে এই আপেল। আমরা আপেলের বিষয় নিয়ে যখন আলোচনা করছি তাহলে আমরা ধরে নিচ্ছি পৃথিবীর ভর m, আপেলের ভর স্মল m।
তাহলে এবার কি বলছে, বলছে যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু সর্বদা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে পৃথিবী আপেলকে আকর্ষণ করছে, আপেল ও পৃথিবীকে আকর্ষণ করছে। এখন এই ক্ষেত্রে এটাও বলছে যে এই ক্ষেত্রে ক্রিয়াশীল বলের মান, এদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা, সেই বলের মানটা নির্ভর করছে এই বস্তুর ভরদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং এদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখন আমি তাহলে কি বলতে পারি, যে যদি এই যে আপেলটা এবং পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল বল দিয়ে এফ হয়, এফ ইকুয়াল টু জি মহাকর্ষীয় ধ্রুবক, প্রথম বস্তুর ভর মানে পৃথিবীর ভর, আপেলের ভর বাই ওদের দূরত্ব। এবার প্রশ্ন হচ্ছে পৃথিবী এবং আপেলের মধ্যে দূরত্ব কত। পৃথিবীর ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি এবং মাথায় রাখতে হবে পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার বা 6400 ইন্টু 10⁻³ মিটার বা 6400 ইন্টু 10⁵ সেন্টিমিটার। এখন আপেলের দূরত্ব, আপেলের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে ধরে নাও এইচ, তাহলে মোট দূরত্ব কত হয়ে গেল, এখান থেকে এইটুকু হচ্ছে আর, তারপর আরো এইচ, তাহলে কত হয়ে গেল আর প্লাস এইচ, এটা হচ্ছে মোট দূরত্ব স্মল আর। এখন আপেল গাছের উচ্চতা কত হতে পারে, 3 মিটার 4 মিটার। দেখো এইচ এর যে মানটা 3-4 মিটার, সেই 3-4 মিটারটা এই ভ্যালুর কাছে কত ছোট, তাহলে এইচ এর মানের তুলনায় আর এর মান মানে পৃথিবীর ব্যাসার্ধটা খুব বড়। তাহলে এই ভ্যালুর সঙ্গে 6400 কিলোমিটার থেকে 2-3 মিটার বেশি হোক বা 2-3 মিটার কম হোক, ভ্যালুটার তেমন কোনো পরিবর্তন হয় না। এবং যেহেতু তার সঙ্গে বর্গ আছে, তাই তো আরো হচ্ছে পরিবর্তনটা ক্ষুদ্র হবে। তাহলে এক্ষেত্রে কি করা হচ্ছে, এইচটা যেহেতু খুবই ছোট, তাহলে আমরা আর প্লাস এইচটাকে প্রায় আমরা আর ধরে নিচ্ছি। সেক্ষেত্রে স্মল আর এর মানটা প্রায় আর হয়ে যাচ্ছে। তাহলে এই শর্তে আমরা পৃথিবীর ব্যাসার্ধটাকেই ধরে নেব দূরত্ব। তাই কত হয়ে গেল, এফ ইকুয়াল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার। তাহলে এই বলটা কে কার উপরে প্রয়োগ করছে, ওই যে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি বলেছে, প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তার মানে এই আপেল পৃথিবীকে এফ বল দিয়ে টানছে, পৃথিবী আপেলকে আবার এফ বল দিয়েই টানছে। তাহলে দুজনের দ্বারা ক্রিয়াশীল বলটা সমান। তাহলে প্রশ্ন হচ্ছে দুজনে যদি সমান বল প্রয়োগ করে, তাহলে পৃথিবীর আপেলের কাছেও যাওয়া উচিত। আপেল যেমন পৃথিবীর কাছে আসছে, আর পৃথিবীর আপেলের কাছে যাওয়া উচিত, তা সে যাচ্ছে না কেন? তার উত্তরটা হচ্ছে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, বল মানে ভর ইন্টু ত্বরণ। এটা কোথায় পেয়েছি, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। তাহলে এ ত্বরণ মানে কি হয়ে গেল, এফ বাই এম। তাহলে এবার আমরা বের করব ত্বরণ। কার ত্বরণ বের করব, পৃথিবীর ত্বরণ বের করব, ক্যাপিটাল এম। এ মানে ত্বরণ, ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ত্বরণ। কত বল, পৃথিবীর ভর নিতে হবে, কারণ পৃথিবীর ত্বরণ নিয়েছি। জি এম স্মল এম বাই আর স্কয়ার ডিভাইডেড বাই এম, কি দাঁড়ালো জি এম বাই আর স্কয়ার। এবার আমরা আলোচনা করব আপেলের ত্বরণ। এফ বাই স্মল এম, স্মল এম বাই আর স্কয়ার ডিভাইডেড বাই স্মল এম। তাহলে এ সাফিক্স এম কত দাঁড়ালো, জি এম বাই আর স্কয়ার। তাহলে এখন দেখো কি বলছে, পৃথিবীর ভর আপেলের ভরের তুলনায় অনেকটা বেশি। তাহলে সেই অনুযায়ী তাহলে বলতে পারবো এ সাফিক্স এম বাই এ সাফিক্স ক্যাপিটাল এম সমান সমান জি এম বাই আর স্কয়ার ডিভাইডেড বাই জি স্মল এম বাই আর স্কয়ার। তার মানে এম বাই স্মল এম। তাহলে ক্যাপিটাল এম তো খুব বড়, এই অনুপাতের মধ্যে ক্যাপিটাল এম বড়, তাহলে এই অনুপাতের মধ্যে এ সাফিক্স এম বড়। তাহলে কি বলছে, যেহেতু আপেলের ভর খুব ক্ষুদ্র, তাহলে আপেলের ত্বরণ বেশি হবে, সেই কারণে আপেল পৃথিবীর দিকে গতিশীল হচ্ছে। তাহলে দেখো আমরা এই যে মহাকর্ষ সূত্রের সাহায্যে গাছ থেকে আপেলের ভূপৃষ্ঠের দিকে পড়াটাকে সুন্দর করে ব্যাখ্যা করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে পৃথিবীর চারিদিকেই কোনো না কোনো বস্তু আছে এবং প্রত্যেকটা বস্তুই পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে, পৃথিবীও সেদিকে যাওয়ার চেষ্টা করছে। এবং এক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে
এই গতিগুলো একে অপরকে প্রতিমিত করা যায়, কারণ অসংখ্য বস্তু আছে। এবং ঠিক এই কারণেই পৃথিবী চারিদিকে নিজের অক্ষের চারিদিকে খুব জোরে ঘুরছে, কিন্তু আমরা পৃথিবী দ্বারা আকর্ষিত হচ্ছি বলে আমরা কিন্তু ভূপৃষ্ঠ থেকে পড়ে যাচ্ছি না। এবার আমরা পেয়েছি a ইকুয়াল টু এফ বাই এম। তাহলে সাধারণ সূত্র এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কয়ার। এখান থেকে বলতে পারি a1 প্রথম বস্তুর ত্বরণ f বাই m1, তাই জি m2 বাই আর স্কয়ার। ঠিক একইভাবে দেখো আমরা বলতে পারবো a2 ইকুয়াল টু f বাই m2, তাহলে জি m1 বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে কি বলতে পারবো, a1 বাই a2 সমান সমান, এই যে ভাগ করে দাও, জি m2 বাই আর স্কয়ার ডিভাইডেড বাই জি m1 বাই আর স্কয়ার, তার মানে m2 বাই m1। দেখো এটা কিন্তু সাজিয়ে লিখি, তাহলে লিখতে পারবো 1 বাই m1 ডিভাইডেড বাই 1 বাই m2। তাহলে কি দাঁড়ালো, a প্রপোর্শনাল টু 1 বাই m। তার মানে মহাকর্ষ সূত্রে এটা একটা বিবৃতি যে বস্তুর ভর বেশি হবে তার ত্বরণ কম হবে, এবং যে বস্তুর ভর কম হবে তার ত্বরণটা বেশি হবে। তার মানে সেই বস্তুটা বেশি গতিশীল হবে অন্য বস্তুর দিকে বা বৃহৎ আকারের বস্তুর দিকে। এখন আমরা আলোচনা করব অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ যাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। কি বলছে, পৃথিবীর যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের প্রভাবে যে কোনো বস্তু যে ত্বরণ সহ পৃথিবীর কেন্দ্রের দিকে গতিশীল হয় তাকে আমরা বলছি অভিকর্ষজ ত্বরণ। মানে ধরে নাও এই যে পেনটাকে আমি ছেড়ে দিলাম, সেই পেনটা নিচে পড়ছে। কেন নিচে পড়ছে, তার কারণটা হচ্ছে পৃথিবী তাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে বা একটা আকর্ষণ বল প্রয়োগ করছে। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে এই যে বলটা, সেই বলটা যে আছে পৃথিবীর এবং বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই বলের জন্য যে ত্বরণ উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ তাকে আমরা জি দ্বারা প্রকাশ করছি, জি ইকুয়াল টু এফ বাই এম। তাহলে এফ ইকুয়াল টু দাঁড়ালো এম জি। এবার m ইকুয়াল টু যদি 1 হয়, f ইকুয়াল টু g, অর্থাৎ একক ভরের বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে আমরা বলছি অভিকর্ষজ ত্বরণ। এবং যেহেতু ত্বরণ, তাহলে এর মাত্রা হচ্ছে l t টু দি পাওয়ার -2, একক হচ্ছে SI পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার, CGS পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান সমান 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই অভিকর্ষ ত্বরণের মানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটু দেখব। দেখো আমরা যেটা বললাম, আমরা পৃথিবীর ভরকে ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধকে ক্যাপিটাল আর, এবং এই যে বস্তুটা আছে, ধরেন একটা বস্তু নিয়েছি পৃথিবী পৃষ্ঠে যার ভরটা স্মল এম, এবং এই বস্তুর কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে ব্যবধান আর প্লাস এইচ, যেখানে এইচটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই বস্তুর ব্যবধান বা এই বস্তুর কেন্দ্রের ব্যবধান, এবং এইচ এর মানটা আর এর তুলনায় খুব ছোট। আমরা একটু আগেই বললাম যে আর এর মান খুব বড় এবং এইচ এর মান খুব ছোট। ঠিক সেই শর্তে আর প্লাস এইচ এর মানটা প্রায় আর এর সমান দাঁড়াচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা আর প্লাস এইচ কে প্রায় আর এর সমান ধরে নিতে পারি। তাহলে এখন এই যে বললাম যে এই দুটো বস্তু মানে পৃথিবী এবং ওই যে বস্তুটা আছে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বলটা কত হবে। তাহলে আমাদের সূত্র ছিল F ইকুয়াল টু G m1 m2
বাই আর স্কয়ার, তাহলে কি দাঁড়ালো এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম একটা বস্তুর ভর, স্মল এম দ্বিতীয় বস্তুর ভর, বাই ওদের মধ্যে ব্যবধান আর তার স্কয়ার, এটা হচ্ছে বল। তাহলে এই বল দ্বারা এই বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে বস্তুটা, সেই বস্তুটার এক্ষেত্রে ত্বরণ কত সৃষ্টি হবে? পৃথিবীতে ওকে আকর্ষণ করছে, তার মানে একটা বল প্রয়োগ করছে, তাহলে এই বলের মানটা এ। তাহলে এই বলের জন্য এম ভরের বস্তুতে ত্বরণ কত হবে? আমরা কি জানি? আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম, এফ এর মান জি এম স্মল এম বাই আর স্কয়ার ডিভাইডেড বাই স্মল এম, তার মানে জি এম বাই আর স্কয়ার। তাহলে এই ত্বরণটা কেন হলো? এই ত্বরণটার কারণটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ ওই বস্তুর প্রতি। তাহলে এই যে পৃথিবীর আকর্ষণের জন্য যে ত্বরণ সৃষ্টি হয় তাকে আমরা বলছি অভিকর্ষ ত্বরণ। তাহলে এই ত্বরণটাকে আমরা বলছি অভিকর্ষ ত্বরণ, জি ইকুয়াল টু স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার। এখন তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? স্মল জি প্রপোর্শনাল টু এম বাই আর স্কয়ার। এখন যদি দুটো ভিন্ন ভিন্ন গ্রহ হয়, পৃথিবী না হয় অন্য দুটো ভিন্ন গ্রহ নিলাম, তা সেক্ষেত্রে কি বলতে পারি? প্রথম গ্রহের ক্ষেত্রে জি1 ইকুয়াল টু জি এম1 বাই আর1 স্কয়ার, দ্বিতীয় গ্রহের ক্ষেত্রে জি2 ইকুয়াল টু জি এম2 বাই আর2 স্কয়ার। তাহলে জি1 বাই জি2 ইকুয়াল টু কত হলো? জি এম1 বাই আর1 স্কয়ার ডিভাইডেড বাই জি এম2 বাই আর2 স্কয়ার। দেখো তা যাচ্ছে এম1 বাই এম2 আর2 বাই আর1 তার স্কয়ার। তাহলে অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। এখন তোমরা জানো ঘনত্ব, ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে পৃথিবী ঘনত্ব যদি রো ধরি, তাহলে রো ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এম বাই ভি। তাহলে এম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? রো ইন্টু ভি। আয়তন, আয়তন মানে কি? পৃথিবীতে গোলক, পৃথিবীকে আমরা যদিও প্রকৃতভাবে গোলক না, তবুও আমরা পৃথিবীকে যেহেতু আর ব্যাসার্ধের একটা গোলক হিসেবে কল্পনা করেছি, তাহলে সেই শর্তে পৃথিবীর আয়তনের সূত্র দাঁড়াচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এই আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলাম, তাহলে পেয়ে গেলাম ভর। তাহলে এই যে সমীকরণটা আছে, সেই সমীকরণে যদি আমি এম এর জায়গায় এই সূত্রটা বসিয়ে দিই, মানে ঘনত্ব ইনটু আয়তনটা বসিয়ে, তাহলে কি পাবো? তাহলে আমি পেয়ে যাচ্ছি জি ইকুয়াল টু জি এম এর জায়গায় 4/3 পাই আর কিউব রো ডিভাইডেড বাই আর স্কয়ার। তার মানে জি ইকুয়াল টু কি দাঁড়ালো? 4/3 পাই জি রো ইন্টু আর। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী দেখো, তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, এই সংখ্যাটা মানে এই পার্টটুকু কিন্তু ধ্রুবক। তাহলে এই পার্টটুকু যদি ধ্রুবক হয়, তাহলে জি ইকুয়াল টু কি পাচ্ছি? কনস্ট্যান্ট ইন্টু রো ইন্টু আর। তার মানে জি প্রপোর্শনাল টু রো ইন্টু আর। তার মানে জি অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করছে ঘনত্ব এবং ব্যাসার্ধের গুণফলের উপরে। তাহলে এখানে আমরা প্রথমেই যেটা বলবো যে যদি রোটা কনস্ট্যান্ট হয়, তাহলে জি প্রপোর্শনাল টু আর। এখানে দেখো দুটো সূত্র পেলাম, যে দুটো সূত্র পরস্পর বিপরীত কথা বলছে। আমরা এখানে পেলাম জি প্রপোর্শনাল টু আর, আর আমরা একটু আগেই পেয়েছি জি প্রপোর্শনাল টু এম বাই আর স্কয়ার। তাহলে হচ্ছে জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার বলতে পারি যদি এমটা কনস্ট্যান্ট হয়। তাহলে আমরা বলতে পারি যদি এম কনস্ট্যান্ট হয় তাহলে জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, আর যদি রো কনস্ট্যান্ট হয় তাহলে জি প্রপোর্শনাল টু আর। জি এবং আর এর মধ্যে যদি সম্পর্ক চায়, তাহলে আমাকে বুঝতে হবে বা আমাকে দেখতে হবে যে ওখানটা কোন শর্ত দেওয়া আছে, রো কনস্ট্যান্ট দেওয়া আছে না এম কনস্ট্যান্ট দেওয়া আছে। তাহলে এই যে শর্ত, এই শর্তের উপরে ভিত্তি করে কিন্তু জি এবং আর এর মধ্যে প্রকৃত সম্পর্ক আমরা বলতে পারবো বা জানতে পারবো। আমরা তাহলে কি পেলাম? আমরা তাহলে পেলাম স্মল জি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু রো আর।
তাহলে কোন এক গ্রহের ক্ষেত্রে G1 ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু রো ওয়ান আর ওয়ান, দ্বিতীয় গ্রহের ক্ষেত্রে G2 ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু রো টু আর টু। তাহলে G1 বাই G2 রো ওয়ান বাই রো টু আর ওয়ান বাই আর টু। খুব গুরুত্বপূর্ণ সূত্র অঙ্কের ক্ষেত্রে। এরপরে আমরা আলোচনা করব পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি যদি কিছুটা উচ্চতায় উঠে যাই, কিছু যদি গভীরতায় নেমে যায়, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে সেই বস্তুর দূরত্বের বা ব্যবধানের পরিবর্তন আছে, তাই সেক্ষেত্রে জি এর মানটা কিভাবে পরিবর্তিত হবে। যদি কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠে থাকতো, সেক্ষেত্রে আমরা একটু আগেই পেলাম স্মল জি ইকুয়াল টু পেয়েছিলাম জিএম বাই আর স্কয়ার। এখন আমরা কি করলাম, আমরা সেই বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায় নিয়ে গেছি। এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা h, তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি দূরত্ব হচ্ছে r, পৃথিবীর ব্যাসার্ধ, তার সঙ্গে আরো h, তাহলে মোট ব্যবধান কত হয়ে গেল r প্লাস h। তাহলে এখন যখন মোট ব্যবধান r প্লাস h হয়ে গেল, তাহলে এই উচ্চতায় তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা কি দাঁড়াচ্ছে g। অভিকর্ষ ত্বরণ যেহেতু উচ্চতায় হাইট, সেই জন্য h, g সাফিক্স h ইকুয়াল টু g কনস্ট্যান্ট। m মানে পৃথিবীর ভর, বস্তুকে তুলে দিলাম, পৃথিবীর ভর তো কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা ক্যাপিটাল M থাকলো। পরিবর্তনটা কিসের হয়েছে, ব্যবধানের। ব্যবধান কত ছিল আগে ছিল r, তাই r স্কয়ার ছিল, এখন কত হলো r, তার সঙ্গে আরো অতিরিক্ত h, তার মানে r প্লাস h, তাহলে এখন ব্যবধান হয়ে গেল r প্লাস h, ব্যবধানের বর্গ। তাহলে আমরা কি করব এখন, gm কনস্ট্যান্টটাকে সরিয়ে দেওয়ার জন্য আমরা এদের অনুপাত বের করব। তাই কি করতে পারি, gh বাই g ইকুয়াল টু gm বাই r প্লাস h তার হোল স্কয়ার ডিভাইডেড বাই gm বাই r স্কয়ার। তাই কি দাঁড়ালো r প্লাস h তার হোল স্কয়ার, r বাই r প্লাস h তার হোল স্কয়ার। এখানটায় আমি একটা কথা বলবো যে এখানে এই সূত্র ততক্ষণই প্রযোজ্য যতক্ষণ h is comparable to r। কেন, যদি h এর মান খুব ক্ষুদ্র হয়, খুবই ক্ষুদ্র হয়, তাহলে কিন্তু এই সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে r প্লাস h এর মানটা বা r প্লাস h এর বর্গের মানটা r স্কয়ার বা r প্লাস h হোল স্কয়ার, মানে r স্কয়ার প্লাস 2rh প্লাস h স্কয়ার হিসেবে ধরতে পারবো না। কি ধরতে পারবো আমি একটু পরেই বলছি। তাহলে এই শর্তটা কখন হবে, যখন h is comparable to r। এখন যদি h এর মানের পরিবর্তন বেশি হয়, এই h is comparable to r মানে r এর মান তো 6400 কিলোমিটার, তার মানে h এর মানটা তার কাছাকাছি। তাহলে h এর মান তার কাছাকাছি বা তার সঙ্গে তুলনীয় হওয়ার অর্থ হচ্ছে যে এই অনুপাতটা 1 এর থেকে ছোট হবে, তাহলে এই অনুপাতটাও ছোট হবে। তাহলে g এর সাপেক্ষে gh এর মানটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এই সূত্র তখনই অ্যাপ্লিকেবল যখন h is comparable to r or decrease in g বা decrease in the magnitude of g is high। প্রশ্ন হচ্ছে কতটা হাই। এই হাই এর অর্থ হচ্ছে মোটামুটি ভাবে আমরা বলতে পারবো গ্রেটার দেন 1%। 1% এর বেশি পরিবর্তন হলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে। এবার মোটামুটি আমরা বলতে পারি। এবার যদি কেউ বলে 1.1% পরিবর্তন বা 0.99% পরিবর্তন, তাহলে কিন্তু সমস্যা দাঁড়াবে। আমি 0.99% পরিবর্তনটাকে প্রায় 1% ধরতে পারবো, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটাই প্রয়োগ করতে হবে। মোটামুটি ভাবে আমরা বলতে পারি 1% এর কাছাকাছি পরিবর্তন বা তার থেকে বেশি পরিবর্তন হয়ে গেলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব।
এবার আমরা আসি দ্বিতীয় শর্তে। আমি এখানে কি বললাম, h is comparable to r। এখন if h is very much less than r, h এর মানটা যদি r এর থেকে খুব ছোট হয়, তাহলে h by r টা very much less than 1। তাহলে let আমরা ধরলাম h by r equal to x, তাহলে x টা very much less than 1 হয়ে গেল। এইবার দেখো আমি এই সমীকরণটাকে কি লিখতে পারি, gh by g equal to r plus h by r to the power minus 2। তো ভালো করে খেয়াল করো, পাওয়ারটা কত ছিল 2, আমি এই পার্টটাকে চেঞ্জ করে দিলাম, উল্টে দিলাম, তাহলে পাওয়ারটা কত হয়ে যাবে -2। তাহলে এটাকে আমরা লিখতে পারি r by r plus h by r to the power -2। তাহলে gh by g 1 plus h by r to the power -2। h by r কে আমি কি ধরছি, x ধরছি, 1 plus x to the power -2। এখন তোমরা দেখবে আগে দিন তোমাদের পড়িয়েছিলাম 1 plus x to the power n equal to 1 plus n into x হয় যদি শর্ত কি ছিল, x টা very much less than 1। তাহলে দেখো এখন আমি কি বলতে পারি, যে যেহেতু এখানে তো x টা একের থেকে খুব ছোট, তাহলে 1 plus x to the power -2, মানে n এর জায়গায় -2 হলো, তাহলে এখানে n এর জায়গায় -2 বসবে, তাহলে 1 plus -2 into x, তার মানে 1 minus 2x, x এর মান কত h by r, তাহলে 1 minus 2h by r বসবে। তাহলে এই যে এখানটা তাহলে কি দাঁড়াচ্ছে, 1 minus 2h by r, এটা কার মান, gh by g এর মান। তাহলে আমরা কি বলতে পারবো, gh equal to g into 1 minus 2h by r। এটা কখন হচ্ছে, এই সূত্রটা তখনই প্রযোজ্য যখন h is very less than r, এই শর্তটা। এবং এক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে এই যেমন আমরা কি বললাম, decrease in magnitude of g is high, হাই বলতে কত ছিল, greater than 1%, যদি এটা less than 1% হয় তখন কিন্তু এই সূত্রটা প্রযোজ্য। যদি greater than 1% হয় তাহলে এই সূত্র, আর যদি less than 1% তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে। এবার এটা কি ছিল, উচ্চতার প্রভাব। এখন আমরা আলোচনা করব গভীরতার প্রভাব। দেখো আমরা এটা ধরছি পৃথিবী, এই পৃথিবীটা একটা গোলক, যে গোলকের ব্যাসার্ধ আর, ঘনত্ব রো, ভর m। তাহলে এক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠের কোনো বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, g m বাই r স্কয়ার। এবং যখন আমরা m কে, ভরকে আয়তন ইনটু ঘনত্ব বা 4/3 পাই আর কিউব রো এইখানে কনভার্ট করলাম, তখন তাহলে এই সূত্রটা কি দাঁড়ালো g 4/3 পাই আর কিউব রো বাই আর স্কয়ার বা 4/3 পাই জি রো আর। এটা কোথায় দাঁড়ালো, পৃথিবী পৃষ্ঠে। এখন আমরা কি করেছি, ধরে নাও আমরা একটা সুড়ঙ্গ খুঁড়লাম, সুড়ঙ্গ খুঁড়ে বস্তুটাকে আমরা এখানটায় নিয়ে গেছি, তাই বস্তুটাকে আমরা কিছুটা গভীরতায় নিয়ে গেছি, গভীরতা মানে ডেপথ, তাই এই গভীরতাটুকুকে আমরা ধরছি ডি। তাহলে এখন এই বস্তুটাও কিন্তু একটা গোলকের পৃষ্ঠে আছে, যে গোলক কিন্তু আর পৃথিবী না, পৃথিবী ব্যাসার্ধ ছিল আর তার থেকে কম ব্যাসার্ধের একটা গোলকের পৃষ্ঠে আছে। তাহলে এখন এই বস্তু এবং এই যে গোলকটা, কার্যকর পৃথিবী যাকে বলা যেতে পারে, সেই কার্যকর পৃথিবী যে আছে, সেই কার্যকর পৃথিবীর কেন্দ্রের মধ্যে ব্যবধান কত হয়ে গেল, মোট কত ছিল আর, সেখান থেকে কমে গেল কত, ডি। তাহলে কত দাঁড়ালো, আর মাইনাস ডি, এটা দাঁড়ালো কার্যকর ব্যবধান। এটাও বলতে হবে যে পৃথিবীর ভর, গোটা অংশটুকুর ভর ছিল এম,
তাহলে এই অংশটুকুর ভর কি এম থাকবে? অবশ্যই কমে যাবে। আমি বলছি বা ধরে নিচ্ছি এই অংশটুকুর ভর হচ্ছে এম ড্যাশ। তাহলে এখন এই বস্তুটাকে যখন আমরা এখান থেকে সরিয়ে ডি গভীরতায় নিয়ে আসলাম, সেই ডি গভীরতায় আনার ফলে এই বস্তুটাকে আকর্ষণকারী পৃথিবীর ভরের পরিমাণ এম থেকে পরিবর্তন হয়ে এম ড্যাশ হয়েছে এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে ব্যবধান আর থেকে পরিবর্তিত হয়ে কমে গিয়ে আর মাইনাস ডি হয়েছে, কারণ ডি গভীরতায় ওকে আনা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি? অভিকর্ষ ত্বরণ ডি গভীরতায় বা ডেপথের জন্য, অভিকর্ষ ত্বরণ ডিউ টু ডেপথ, ডিউ টু ডেপথ বলে আমরা ডি বলছি। তাহলে কত হবে? কনস্ট্যান্ট জি। গোটা ভরটা, পৃথিবীর গোটা ভরটা কার্যকারণে যদি বস্তুটা কেন্দ্রে থাকতো, পৃষ্ঠে থাকতো, কিন্তু যেহেতু বস্তুটা একটু ভিতরে ঢুকে গেছে বা গভীরতায় প্রবেশ করেছে, তাহলে কার্যকর ভরটা পৃথিবীর কমে গেল। তাহলে এম ড্যাশ এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে ব্যবধান আর মাইনাস ডি তার স্কয়ার ইকুয়াল টু জি। আমরা এইটুকু আয়তনটাকে ধরছি ভি ড্যাশ। তাহলে ভি ড্যাশ পৃথিবীর ঘনত্ব অপরিবর্তিত বাই আর মাইনাস ডি তার হোল স্কয়ার। তাহলে জি সাফিক্সে ডি, জি আয়তন, গোলকের আয়তন, গোলকের ব্যাসার্ধ আর মাইনাস ডি, তাহলে 4/3 পাই আর মাইনাস ডি তার কিউ ইন্টু রো বাই আর মাইনাস ডি তার স্কয়ার ইকুয়াল টু 4/3 পাই জি রো ইন্টু আর মাইনাস ডি। এটা কি হলো? ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা। তাহলে আমি পৃথিবী পৃষ্ঠে পেয়েছি এটা, গভীরতায় পেলাম এটা। তাহলে এই দুটো সমীকরণের তুলনা করি। তাহলে জি সাফিক্সে ডি বাই জি 4/3 পাই জি রো আর মাইনাস ডি 4/3 পাই জি রো আর কি দাঁড়ালো? আর মাইনাস ডি বাই আর, মানে 1 মাইনাস ডি বাই আর। তাহলে জি সাফিক্সে ডি ইকুয়াল টু কি দাঁড়ালো? জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। তাহলে এটা হচ্ছে গভীরতার দরুন অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আমরা যেগুলো পড়লাম সেগুলো আমি প্রশ্নের আকারে বলে দিচ্ছি, তোমরা পারলে এটুকু রেডি করে রাখবে। আমরা প্রথমে পড়লাম নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃত করো ও ব্যাখ্যা করো। আমরা প্রথমে পড়লাম নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃত করো ও ব্যাখ্যা করো। তারপরে পড়লাম নিউটনের মহাকর্ষ সূত্রকে কেন বিশ্বজনীন বা সর্বজনীন বলা হয়। তারপর আমরা পড়লাম মহাকর্ষীয় ধ্রুবক বলতে কি বুঝি, এর একক ও মাত্রা নির্ণয় করো। তারপরে আমরা পড়লাম মহাকর্ষীয় ধ্রুবকের মান সিজিএস ও এসআই পদ্ধতিতে নির্ণয় করো। তারপরে আমরা পড়লাম মহাকর্ষ সূত্রের সাহায্যে যে কোনো বস্তুর পৃথিবী পৃষ্ঠে পড়াটাকে ব্যাখ্যা করলাম। তারপরে আমরা পড়লাম মহাকর্ষীয় বলের প্রভাবে যে ত্বরণটা ভরের উপরে কিভাবে নির্ভর করছে। তারপরে আমরা পড়লাম যে কোনো বস্তুই পৃথিবীকে আকর্ষণ করে, পৃথিবীও যে কোনো বস্তুকে আকর্ষণ করে, তাহলে শুধুমাত্র সেই বস্তুরাই কেন পৃথিবী পৃষ্ঠে পড়ছে, পৃথিবী কেন সেই বস্তু থেকে গতিশীল হচ্ছে না। তারপরে আমরা পড়লাম অভিকর্ষ ত্বরণ কাকে বলে, অভিকর্ষ ত্বরণের একক, মাত্রা। তারপরে আমরা পড়লাম অভিকর্ষ ত্বরণের মান উচ্চতার উপরে কিভাবে নির্ভর করে, এবং শেষে আমরা পড়লাম অভিকর্ষ ত্বরণের মান গভীরতার উপরে কিভাবে নির্ভর করে। আমরা আশা করি এইটুকু প্রশ্ন এর সমাধান তোমরা এই ভিডিও থেকে খুব সহজেই পেয়ে যাবে। তোমরা বইয়ের সাহায্য নিয়ে এইটুকু রেডি করে রাখবে। আমরা নেক্সটে পরের পার্টটুকু আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে থাকবে।